দরজা খোলো তুলজ ভাই, দরজা খোলো। আমার আমার খুব ভয় লাগছে তুলজ ভাই, দরজাটা খোলো। বলেই বারবার বন্ধ দরজায় তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে অনবরত ধাক্কা দিয়ে ডাকতে থাকে ছোট্ট 5 বছরের তারা। সে ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে আর অনবরত ডেকেই যাচ্ছে, কিন্তু দরজার ওপাশের পাষাণ হৃদয়ের মানুষটার কানে যে ছোট্ট তারার কান্নার আওয়াজ পৌঁছাচ্ছে না। পাষাণ হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছে দরজার বাহিরে 12 বছরের তুর্য। তার পুরো শরীর রীতিমতো রাগে রিড়ি করে কাঁপছে। ফর্সা মুখটা কেমন যেন লাল বর্ণ ধারণ করেছে। রীতিমতো ছোট্ট তারার কান্না যেন তার কানে গিয়েও না যাওয়ার মতো অবস্থা। তুর্যের আওয়াজ না পেয়ে ভেতর থেকে তারা আবারও কাঁদতে কাঁদতে বলে ওঠে, তুলজ ভাইয়া, দরজাটা খোলো। আমার আমার খুব ভয় লাগছে। আমি আর দুষ্টুমি করবো না, কোনো তেলের সাথে কথা বলবো না। তুমি যা বলবে আমি তাই করব। তুলজ ভাই, আমার খুব ভয় লাগছে তুলজ ভাইয়া। ছোট্ট তারার কথা যেন এবার তুর্যের কানে পৌঁছালো। তবে তারার কথা শুনে তার রাগটা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। তুর্য তারার কথা শুনে রাগে চিল্লিয়ে বলে ওঠে, এখন বলে লাভ নেই তারা। আমি তোকে বারবার না করার পরও তুই আমার কথা অমান্য করেছিস। তুই ওই রিয়াদের সাথে কেন খেলতে গিয়েছিস? তোকে আমি বারবার নিষেধ করার পরও তুই আমি ছাড়া অন্য ছেলের সাথে খেলতে গিয়েছিস। এর শাস্তি তো তোকে পেতেই হবে। আর এর শাস্তি আজ 1 ঘন্টা তোকে এই বদ্ধ অন্ধকার রুমে বন্দি থাকতে হবে। তুর্য এক নিঃশ্বাসে রাগে সব কথাগুলো বলে হন হন করে সেখান থেকে চলে যায়। তারা চিৎকার করে ডাকছে, বাড়িতে আজ কেউ নেই। ছোট্ট তারার কান্নার আওয়াজও আর কারো কান অব্দি যেতে পারল না। তারাও তুর্যের কোনো সাড়া শব্দ না পেয়ে ভয়ে আঁতকে উঠল। তার ছোট্ট হৃদয়টা রীতিমতো কাঁপছে যেন। তারা চারপাশটায় তাকায়, পুরো রুমটা ঘুটঘুটে অন্ধকার, একটু আলোর ছিটে ফোটাও নেই রুমটাতে। ছোট্ট তারার পুরো শরীর কাঁপছে। হঠাৎ কোনো কিছুর আওয়াজ পেতে তারা ভয়ে আঁতকে ওঠে। তার পুরো শরীর কাঁপছে। কিসের শব্দ সেটা দেখার জন্য আস্তে আস্তে ভয়ে ভয়ে মাথাটা ঘোরাতে থাকে। তারা পেছন ফিরে তাকাতেই এক চিৎকার দিয়ে বলে ওঠে, তুলজ ভাইয়া। বলেই তারা লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ে। খোলা চুলগুলো সামনে ঝুঁকে পড়ায় তারা ডান হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে জোরে জোরে হাঁপাতে থাকে। গলা পুরো শুকিয়ে আসছে। তারা বারবার শুকনো ঢোক গেলে সে বিছানার কাছে টি টেবিলটার ওপর থেকে ওয়াটার বটলটা হাতে নিয়ে তার মুখটা খুলে ঢকঢক করে এক নিঃশ্বাসে অনেকটা পানি পান করে। পানি পান করার পর বোতলটা আগের জায়গায় রেখে পুরো রুমটাতে চোখ বুলায়। পুরো রুমটায় লাইটের আলো জ্বলছে। তারা বুঝতে পারে সে আবার স্বপ্ন দেখছে। তারা কিছুটা শান্ত হয়, দীর্ঘশ্বাস ফেলে কিছুটা পিছিয়ে গিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে পড়ে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখে কয়টা বাজে এখন। ফোনটা হাতে নিয়ে ওপেন করতেই দেখতে পায় রাত 3:45 বাজে। এখন বলতে গেলে শেষ রাত। তারা ফোনটা বিরক্ত হয়ে আগের জায়গায় কিছুটা অবহেলাতে ছুঁড়ে মারে। রাগে বিরক্তিতে তার শরীর পুরো ফেটে যাচ্ছে। তারা বেডের সাথে থেকে হেলান ছেড়ে বসে রাগে কটমট করতে করতে বলে ওঠে, অসভ্য বেটা, টিকটিকির চমচা, অতি রাক্ষস কোথাকার। তোর জন্য আমার প্রতি রাতের ঘুম হারাম হয়ে যায়। তোর জন্য আমি শান্তিতে একটু ঘুমোতেও পারি না। কি সুন্দর করে ঘুমোচ্ছিলাম, আর সেখানে তোর মতো খাটাইশা ব্যাটার কারণে আমার ঘুমটা ভাঙা গেল। খচ্চর বেটা এখানে না থেকেও আমার প্রতি রাতে জ্বালাইতেছে। ওই ব্যাডারে যদি আমি পাইতাম তাইলে আমার এই হাত দিয়া এক ঘুষি মাইরা নখ ফাটাইয়া দিতাম। ঠিক টিকিট চামচা একটা। বলেই রাগে কটমট করতে থাকে তারা। এটা এখন আর নতুন নয়, রোজ সেই স্বপ্নটা দেখবে আর মাঝরাতে বসে বসে তুর্যের 14 গোষ্ঠীর পিণ্ডি চটকাবে। এটা যেন তার নিত্যদিনের কাজ। তার প্রতিদিন শুরু হয় তুর্যকে হাজার হাজার গালাগালি করে। যদিও সেটা তুর্যের সামনে করে না, যা করার তা সে পেছনে নিজে নিজে একা একা। তুর্যকে সে বলবেই বা কি করে? তুর্য তো আর এখানে নেই, তাই মহারানী একটু মনের শান্তিতে তুর্যের গোষ্ঠী উদ্ধার করে। তারা একা একা বেশ কিছু সময় বকবক করে শুয়ে পড়ে। মিনিট 5 সময় পরে ঘুমে তলিয়ে পড়ে। মেয়েটাকে দেখতে মায়াবী আদুরে শান্ত মনে হয়, কিন্তু সে তার পুরো উল্টো।
শান্ত মায়াবী আদরে সেটা শুধু তার চেহারাতেই ফুটে ওঠে, কিন্তু তার স্বভাব একদম উল্টো, যেন ধীরে বাঁদরের মতো। বড্ড চঞ্চল স্বভাবের মেয়ে তারা। এক মুহূর্ত সে শান্তিতে একটু বসতে পারে না। সারা দিন সে দৌড়াদৌড়ি করে বেড়ায়, আর সাথে তো আছে তার ননস্টপ বকবক। একবার কথা গাড়ি চালানো শুরু করলে তা আর শেষ করা যায় না। সারাদিন বাচ্চামো করেই বেড়ায়। তার বয়স 18+ হলেও তার স্বভাব চরিত্র দেখলে মনে হয় এ যেন 3-4 বছরের এক বাচ্চা। তারা তো ঘুমে একেবারে তলিয়ে পড়েছে। সে আর এ জগতে নেই, চলে গেছে অন্য এক জগতে। এবার আর হাজার কিছু হলেও তার ঘুম আর ভাঙবে না, সেটা জানা কথা। সকাল 8:10। 3তলা বিশিষ্ট বাড়িতে যেন বাড়ির গিন্নিরা সকাল সকাল আটঘাট বেঁধে নেমে পড়েছে রান্না করতে। বাড়িটা 3তলা হলেও বেশ অনেকটা এরিয়া জুড়ে বাড়িটা করা হয়েছে। বাড়িটার সামনে বিশাল বড় একটা এরিয়া ঘেরাও করা। বাড়ির সামনে এতটা জায়গা যে গুনে গুনে আরও 10টা বাড়ি করা যেতে পারে এরকম। বাড়িটা অসম্ভব সুন্দর করেই তৈরি করা হয়েছে। বাড়িটার সামনে বিশাল বড় গার্ডেন, দুপাশে অগুচ্ছ ফুলের ছড়াছড়ি। পুরো বাড়িটাকে ঘিরে দেওয়া হয়েছে উঁচু দেওয়াল দিয়ে। বাড়ির ভিতরে প্রবেশ করতেই যেটা সবার আগে মানুষের চোখে পড়বে সেটা হচ্ছে বাড়ির ভিতর প্রবেশ করার সাথে সাথে গেটের উপর টাইলসের ভেতরে খুব নিখুঁতভাবে খোদাই করে লেখা তারাকুঞ্জ। বাড়িটির নাম দেওয়া হয়েছে তারাকুঞ্জ। আশেপাশের সকলেই বাড়িটিকে এক ডাকে তারাকুঞ্জ হিসেবেই চেনে। বাড়ির ভিতরে তারাকুঞ্জের 3 গিন্নি মিলে সকালের নাস্তা করতে ব্যস্ত। এমন সময় দোতলার ওপর থেকে কেউ হাঁক ছেড়ে জোরে চিল্লিয়ে বলে ওঠে, শারমিন, শারমিন, কোথায় তুমি? আমার ওয়ালেটটা পাচ্ছি না, কোথায় রেখেছো? দেখো, ড্রেসিং টেবিলের উপরেই আছে। শারমিন বেগমের গলার আওয়াজ শুনে তার স্বামী হামিদ খান ড্রেসিং টেবিলের ওপর ওয়ালেটটা খুঁজতে থাকে, কিন্তু তিনি হাজার হাতড়িয়েও ওয়ালেটটা আর পাননি। তিনি কিছুটা বিরক্ত হয়ে আবার চিল্লিয়ে বলে ওঠে, কোথায়? আমি পাইনি, তুমি এসে খুঁজে দিয়ে যাও, আমার লেট হয়ে যাচ্ছে। হামিদ খানের কথা শারমিন বেগমের কানে যেতেই তিনি কিছুটা বিরক্ত হয়ে বলে ওঠে, এই লোকটাকে নিয়ে আর পারি না। রোজ সকালে তার এটা পায় না ওটা পায় না বলে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। শারমিন বেগমের কথা শুনে পাশ থেকে তার 2 জা ঠোঁট চেপে হেসে ওঠে। সেটা শারমিন বেগমের চোখ এড়ালো না। শারমিন বেগম তাদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ, তোরা হাস, যত পারিস হাস। তোরা তো হাসবি আর আমি মরি আমার জ্বালায়। শারমিন বেগমের কথা শুনে তার 2 জা ঠোঁট চেপে হাসি থামায়। না হলে এই মুহূর্তে তাদের কপালে দুঃখ আছে। ওপর থেকে ফের হামিদ খান হাঁক ছেড়ে ডেকে ওঠে, শারমিন, কোথায় তুমি? আমার দেরি হচ্ছে। হামিদ খানের কথা শুনে শারমিন খান নিজের হাতের খুন্তিটা রেখে বলে ওঠে, যাই। বলেই তিনি তার শাড়ির আঁচলটা কোমরে গুজে রাখা বাঁধনটা খুলে তার 2 জায়ের উদ্দেশ্যে বলে ওঠে, তোরা এই দিকটা দেখ, আমি আসছি। না হলে তোদের ভাইজান আজকে এই তারাকুঞ্জ মাথায় তুলবে। বলেই শারমিন বেগম আর এক মুহূর্ত দাঁড়ায় না, ছুট লাগায় নিজের রুমের দিকে। শারমিন বেগম যেতে তার 2 জা শব্দ করে হেসে ওঠে। এক প্রকার কারো হাসি যেন থামছেই না। তবুও অনেক কষ্টে তারা নিজেদের হাসি থামিয়ে নাস্তা করতে লেগে পড়ে। হামিদ খানরা হচ্ছে 4 ভাই, তিনিই সবার বড়। তারপর হচ্ছে তার মেজো ভাই হাসান খান, তারপর ইমরান খান এবং সবার ছোট হচ্ছে তৌহিদ খান। তাদের মা জাহানারা বেগম তিনি নেই, মারা গেছেন অনেক বছর আগে। বাবা শাহিদ খান তিনি যদিও বেঁচে আছেন, তবে তাদের সাথে থাকে না, গ্রামে নিজের বাড়িতে থাকেন। যদিও 4 ভাই ও তাদের স্ত্রীরা বহুবার চেষ্টা করেছে শাহিদ খানকে বাড়িতে আনার, তবে পারেননি। তার কারণ তার স্ত্রী জাহানারা বেগম তার একটাই কথা, এইখানেই আমার স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এইখানেই সে প্রথম আমার বাড়িতে পা রাখে। তার কবর, তার স্মৃতি ছেড়ে আমি যেতে চাই না। চাইলে তোমরা এসে আমার সাথে দেখা করে যেতে পারো। আমি আমার শেষ নিঃশ্বাস এইখানেই ত্যাগ করতে চাই। তোমাদের মায়ের স্মৃতি আঁকড়ে ধরে থাকতে চাই। তাই আর তারা কেউ এটা নিয়ে আর কথা বলায়নি, আর না কেউ কোনো রকম জোর করেছেন।
তাদের ফ্যামিলিটা হচ্ছে যৌথ ফ্যামিলি, সবাই একসাথেই থাকে। 4 ভাই মিলে তারাই তারাকুঞ্জটা তৈরি করে। তারাকুঞ্জ শুধু 1-2 নয়, অনেকেই রয়েছে, যেমন হামিদ খান ও তার স্ত্রী শারমিন বেগম। শারমিন বেগম রূপে অসম্ভব সুন্দরী, তার গায়ের রং হচ্ছে ফর্সা উজ্জ্বল, দুধে আলতা তার গায়ের রং। তিনি শুধু সুন্দরী তেমনটা নয়, তিনি অনেক গুণী একজন মহিলা। তার শরীরের রঙের মতোই তার মনটাও ভীষণ সুন্দর। হামিদ খান ও শারমিন বেগমের 3 সন্তান। বড় মেয়ে আবিয়া খান অর্নি, তার বিয়ে হয়ে গেছে 7 বছর আগে। তার একটা ছোট 5 বছরের মেয়েও আছে। তবে অর্নি ও তার স্বামী আদিল ও সন্তান নিয়ে তারা থাকে লন্ডনে। অর্নি হচ্ছে খানবাড়ির সবার বড় মেয়ে। মেজ ছেলে মেহরাজ খান তুর্য। অর্নির পরেই পুরো খানবাড়ির বড় ছেলে তুর্য। অর্নির থেকে 7 বছরের ছোট, সেও এখন এখানে থাকে না, বহু বছর আগে পাড়িয়ে জমিয়েছে দেশের বাইরে কানাডায়। আর তাদের ছোট মেয়ে মেঘা খান। অর্নি আর তুর্যের থেকে অনেকটা ছোট, বয়স 20 বছর। আর হাসান খানের স্ত্রী আজমিরা বেগম, তিনিও সুন্দরী, তবে শারমিন বেগমের মতন নয়, তবে তার মনটাও ভীষণ সুন্দর। তিনি অত্যন্ত চঞ্চল মহিলা, অতিরিক্ত কথা বলেন, কথা না বলে যেন তিনি থাকতেই পারেন না একদম। তার আর হাসান খানের 3 সন্তান, বড় ছেলে আকাশ খান, বয়স 22, ও মেজ মেয়ে লাবণ্য, বয়স 20। মেঘা আর লাবণ্য একই বয়সের, 1 মাসের ছোট বড় তারা। ও সবার ছোট শ্রাবণ, এবারের সবার ছোট ছেলে, সবেমাত্র তার 6 বছর। হামিদ খানের সেজ ভাই ইমরান খান ও তার স্ত্রী প্রিয়ন্তী বেগম, তিনি যেন শারমিন বেগম ও আজমিরি বেগমের উল্টো। তার গায়ের রং ফর্সা শ্যামলা হলেও তিনি দেখতে মাশাআল্লাহ খুব শান্ত একজন মহিলা। প্রয়োজনের বেশি তিনি কথা বলেন না, অসম্ভব ভদ্র একজন মহিলা। তার আর ইমরান খানের 2 সন্তান, বড় ছেলে মেহতাব আহমেদ তাজ, বয়স হলো 24। তুর্যের পর সেই হচ্ছে বড় সবার। তুর্যের থেকে 3 বছরের ছোট তাজ, আর ছোট মেয়ে তাজরিন খান তারা, যার নামে এই তারাকুঞ্জ। এই বিশাল বড় বাড়িটা 4 ভাই মিলে করলেও তারা বাড়িটার নাম ইমরান খানের মেয়ে তারার নামটাই দিয়েছে। যদিও বাড়িটা করার সময় বাড়িটার কোনো নাম দেওয়া হয়নি, তবে তারা জন্মাবার পর বাড়িটার নাম তারাকুঞ্জ রাখা হয়েছে। সে বাড়ির সকলের ছোট সন্তান, তবে শ্রাবণের বড়। শ্রাবণকে বাদ দিলে তারাই সবার ছোট, সকলের আদরের। বাড়ির প্রতিটা সদস্যের নয়নমণি সে। যদিও বাড়ির নাম তারাকুঞ্জ রাখার কারণ হচ্ছে হামিদ খানের মা জাহানারা বেগম। তাদের 4 ভাইয়ের উক্তি তারা নাকি তাদের মা জাহানারা বেগমের কপি, পুরো যেন জাহানারা বেগমের দ্বিতীয়। জাহানারা বেগম মারা যায় আজ থেকে 20 বছর আগে, তাই 4 ভাই মিলে বাড়ির নাম দেয় তারাকুঞ্জ। 4 ভাইয়ের আদরের দুলালি হচ্ছে তারা। এই নিয়ে কখনো বাড়ির কোনো সদস্যের কখনো কোনো অভিযোগ ছিল না, আর না আছে। আর হামিদ খানের সবার ছোট ভাই তৌহিদ খান, তিনি এখনো বিয়ে করেননি। বয়স তার 52 বছর হলেও তিনি এখনো বিয়ের নামে বন্ধনে আবদ্ধ হননি। তার কারণও অবশ্য আছে। বয়স যখন 20-তে পদার্পণ, তখন তার হৃদয়ে আসে প্রেমের প্রণয়। ভার্সিটি পড়ুয়া ছেলের মনে হাজির হয় এক রমণীর প্রণয়ের আবির্ভাব। তবে সেই প্রণয় তার জীবনে বেশি দিন টেকেনি, হারিয়ে যায় অনেকটা দূরে। যদিও সে বহু খুঁজেছে তার সেই মনহরণকারী নারীকে, কিন্তু পাননি। সেই থেকে তার হৃদয়ে আর নতুন কোনো প্রণয় আসতে পারেনি বলতে গেলে ভুল হবে, সে আসতে দেয়নি। তার সেই হৃদয়হরণের স্মৃতি নিয়ে সে বেঁচে আছে। বিয়ে নামক বন্ধনের আর সে পা বাড়ায়নি। 4 ভাইয়ের যদিও বা নিজের কোম্পানি, তবে বাড়িটা করেছে তারা একটাই। ব্যবসা আলাদা হলেও বাড়িটা তারা আলাদা করেনি। একসাথে যৌথ পরিবার হিসাবেই থেকে যান তারা, কখনো যেন একে অপরের থেকে আলাদা হতেও চায়নি, আর না চান। যদিও ব্যবসার শুরুটা 4 ভাই একসাথে মিলেই শুরু করেছিল, তবে একসময় ব্যবসার পরিস্থিতি ভালো হবার সুবাদে 4 ভাই মিলে সিদ্ধান্ত নিয়ে ব্যবসাটা আলাদা করে। 4 ভাই আলাদাভাবে নিজ নিজ কোম্পানি তৈরি করে এবং পাশাপাশি তাদের স্ত্রীর নামেও নিজ নিজ কোম্পানি তৈরি করে।
যদিও বা সেই কোম্পানি বাড়ির 3 বউ সামলায় না, আন্না সেই কোম্পানির ধারে কাছেও যায়, সবটা তাদের স্বামীরাই করে। শুধু তৌহিদ খানের একটাই কোম্পানি, কারণ তিনি তো আর বিয়ে করেননি। আন্না আছে, স্ত্রী, সন্তান, এত কিছু করে তিনি কি করবেন? তার কথা হলো তার মৃত্যুর পর তার যেটুকু আছে সবটাই তার ভাইয়ের ছেলে মেয়েদের নামে করে দিয়ে যাবেন। তাই তিনি আর আলাদা করে কোনো কোম্পানি তৈরি করেননি। শারমিন বেগম নিজ রুমে গিয়ে দেখেন তার স্বামী হামিদ খান ড্রেসিং টেবিলে ওয়ালেট খুঁজতে ব্যস্ত। সেটা দেখে শারমিন বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তিনি জানেন হাজার হাতড়ালেও ওয়ালেটটা আর পাবেন না তার স্বামী, তাই তিনি নিজে এগিয়ে গিয়ে ওয়ালেটটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। শারমিন বেগমকে খুঁজতে দেখে হামিদ খান খোঁজা বন্ধ করে দেয়। শারমিন বেগম 2-1 বার হাত ফিরিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারটা খুলতেই পেয়ে যায় ওয়ালেটটা হাতে নিয়ে পেছন ফিরে হামিদ খানের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, এই নিন আপনার ওয়ালেট। শারমিন বেগমের হাতে ওয়ালেটটা দেখে হামিদ খান মুচকি হাসেন। ওয়ালেটটা হাতে নিয়ে বলে ওঠে, আমি এত সময় ধরে খুঁজছিলাম, পেলাম না, আর তুমি ধরতেই পেয়ে গেলে। স্বামীর কথা শুনে শারমিন বেগম তার দিকে এগিয়ে গিয়ে গলার টেটা ভালোভাবে ঠিক করতে করতে বলে ওঠে, আপনি তো পাবেনই না, অথচ আমি এসেই পেয়ে যাই। শারমিন বেগমের কথায় হামিদ খান মুচকি হেসে বলে ওঠে, সেটা তো আমি জানি, তাই তো তোমাকেই ডাকি। বুঝতে পেরেছো গিন্নি? বলেই মুচকি হাসে হামিদ খান। হামিদ খানের কথায় শারমিন বেগমও মুচকি হাসেন। শারমিন বেগমের কিছু একটা মনে পড়তেই তিনি হামিদ খানকে প্রশ্ন করেন, হ্যাঁ গো, আপনার কি ছেলেটার সাথে কথা হয়েছে? শারমিন বেগমের কথা শুনে হামিদ খানের ঠোঁটের হাসিটা মলিন হয়ে যায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, হ্যাঁ, কাল হয়েছিল। শারমিন বেগমের চোখ দুটো যেন খুশিতে চিকচিক করে ওঠে। তিনি খুশি মনে বলে ওঠে, তা কি বললো? আসার কথা কি কিছু বলেছে? হামিদ খান বিছানার উপর থেকে ল্যাপটপের ব্যাগটা নিতে নিতে বলে ওঠে, না, বলেনি কিছু। আমি বলেছিলাম তোমার ছেলেকে আসতে, কিন্তু সে না করে দিয়েছে। বলল সময় নেই হাতে, তার কোম্পানিতে নাকি অনেক কাজ আছে। হামিদ খানের কথায় শারমিন বেগমের হাসি মুখটা মুহূর্তেই মলিন হয়ে যায়। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। হামিদ খান সেটা খেয়াল করতেই এগিয়ে গিয়ে শারমিন বেগমের চোখ দুটো মুছিয়ে দিতে দিতে শান্ত সুরে বলে ওঠে, কাঁদছো কেন শুনি? তুমি জানো না তোমার ছেলে কেমন? কত বছর ধরে দেশে আসতে বলেছ, তোমার ছেলে তো দেশে আসেনি। কত বছর ধরে তো দেশে আসতে বলেছ, তোমার ছেলে তো আসেনি। পড়াশোনা শেষ করে সে দেশে না এসে কানাডাতেই বিজনেস শুরু করে দিয়েছে। দেশে তার সব থাকতেও সে ভিন দেশে পড়ে আছে। আমার জন্যই সবটা হয়েছে। সেদিন যদি ওকে আমি জোর করে দেশের বাইরে না পাঠাতাম, তাহলে হয়তো এমনটা হতো না। কিন্তু আমি কি করতাম বলো তো? আমার হাতেও যে কিছু করার ছিল না। ছোট্ট তারাটাকেও যে আমার বাঁচাতে হতো। ওকে আমি জন্ম না দিলেও যে ওকে আমার নিজের সন্তানের থেকে কম চোখে দেখি না। ওই সময় যে আমার আর কিচ্ছু করার ছিল না। হামিদ খান এবার শারমিন বেগমের কথা শুনে তাকে বুকে জড়িয়ে ধরে বলে ওঠে, কেঁদো না, তুমি যা করেছো সেটা ঠিকই করেছো। মা হিসেবে তুমি ঠিকটাই বেছেছো। এতে তুমি নিজেকে দোষ দিও না, সবটা ঠিক হয়ে যাবে। কান্না বন্ধ করো। বলেই হামিদ খান থামে। শারমিন বেগম নিজের কান্না থামায়। হামিদ খানও শারমিন বেগমকে ছেড়ে বলে ওঠে, আমি এবার যাই, আমার লেট হয়ে যাচ্ছে। আজ একটা বড় ডিল আছে। শারমিন বেগম হামিদ খানের কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। হামিদ খান মুচকি এসে স্ত্রীর কপালে স্নেহের পরশকে বিদায় জানিয়ে চলে যায়। শারমিন বেগম মুচকি হাসে। হামিদ খান চলে যেতে শারমিন বেগমের হাসি মুখটা পুনরায় মলিন হয়ে যায়। শারমিন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে, 14টা বছর হয়ে গেল তোকে দেখি না। মায়ের উপর তোর এত রাগ তুর্য তোর, যে একটিবার মায়ের কাছে আসিস না। বলেই শারমিন বেগম ফুপিয়ে কেঁদে ওঠে। সকালে বাড়ির সব পুরুষরা নাস্তা করে নিজ নিজ কাজে চলে যায়। বাড়িতে এখন শুধু বাড়ির মেয়ে বউ আর ছেলেরা আছে। সকাল 9টা বাজে। ওদিকে তারা মহারানী বেঘুরে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার তার দরকার নেই। আপাতত যেন ঘুমটাই তার আসল কাজ। যেন এটা করলে
সে বিশাল বড় মোটা অঙ্কের পারিশ্রমিক পাবে। তাই এখন সে মন প্রাণ দিয়ে ঘুমাচ্ছে। নিচ থেকে সে কখন থেকে প্রিয়ন্তী বেগম ডেকেই যাচ্ছে, কিন্তু তারার তো আর কোনো সাড়া শব্দ নেই। তারার কোনো সাড়া শব্দ না পেয়ে প্রিয়ন্তী বেগম খুন্তি হাতে রেগে উপরে উঠে আসে। রুমের দরজা খুলতেই দেখতে পায় তার অতি গুণধর্মে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বেঘুরে ঘুমাতে ব্যস্ত। এটা দেখে যেন প্রিয়ন্তী বেগমের রাগ চড়ে ওঠে সপ্তম আকাশে। তিনি রাগে চিল্লিয়ে বলে ওঠে, এই মেয়ে, তুই কি উঠবি নাকি এই খুন্তি আজ আমি তোর পিঠে ভাঙবো? কোনটা শুনি? প্রিয়ন্তী বেগমের এমন বাজখাই চিৎকারেও যেন তারার ঘুম ভাঙতে পারল না। প্রিয়ন্তী বেগম পরপর আরও কয়েকটা ডাক দিয়ে এবার বেশ বিরক্ত হয়ে হাতে থাকা খুন্তিটা দিয়ে পিঠে বাড়ি মারে হালকা আস্তে করে। এবার যেন তারা একটু নড়ে ওঠে, কিন্তু সে ওঠে না। মুখ দিয়ে চর শব্দ করে পাশ ফিরে আরও ভালো করে শুয়ে ঘুমাতে ব্যস্ত। মেয়ের এমন গা ছাড়া কাণ্ডে প্রিয়ন্তী বেগম ভীষণ ক্ষিপ্ত। তিনি দাঁত কিরমির করে বলে ওঠে, কয়টা বাজে দেখেছিস? 9:20 বাজে, আর তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? প্রিয়ন্তী বেগমের কথা তারার কানে যেতেই তারা চোখ বন্ধ করে বিরক্তির রেশ টেনে বলে ওঠে, উফ আম্মু, 9:20 বেজেছে তো কি হয়েছে? আমাকে কেন শোনাচ্ছ? প্রিয়ন্তী বেগম রাগে কটমট করতে করতে বলে ওঠে, তোর যে কলেজ আছে সেটা মনে আছে তো? তোর জন্য কি ক্লাস না করে মানুষ বসে থাকবে নাকি শুনি? তুই যে এভাবে পড়ে পড়ে এমন ঘুমাচ্ছিস? তারা পুনরায় চোখ বন্ধ করে ঘুমো ঘুমো কণ্ঠে বলে ওঠে, তো কি হয়েছে? আমি কি বলছি নাকি আমার জন্য ক্লাসকে বসে থাকতে? হ্যাঁ, তুমি যাও তো, আমি এখন ঘুমাবো। আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি এখন ঘুমাবো। যাও তো, ডিস্টার্ব করো না তো। প্রিয়ন্তী বেগমের রাগ দেখে কে, তিনি এবার রেগে বলে ওঠে, ঘুমানো তাই না? ঘুমানো, দাঁড়া, আমি তোর ঘুম বের করছি। বলেই প্রিয়ন্তী বেগম হাতে থাকা খুন্তি দিয়ে মারতে শুরু করে। হঠাৎ এমন আক্রমণে আটকে ওঠে তারা। তড়িঘড়ি করে লাফ দিয়ে উঠে পড়ে। সামনে তার জননীর চণ্ডীরূপ দেখে সে শুকনো ঢোক গিলে। প্রিয়ন্তী বেগম যেন এবারও ক্ষান্ত হলো না। তিনি খুন্তি দিয়ে এলোপাথারি দিয়েই যাচ্ছেন। তারা তড়িঘড়ি করে বর্ষা থেকে উঠে বিছানার ওপরে দাঁড়িয়ে ব্যথার জায়গায় হাত ডলতে ডলতে বলে ওঠে, আম্মু কি করছো? মারছো কেন? আমার লাগছে তো। তারার কথা যেন প্রিয়ন্তী বেগমের শরীরে কাটার মতো বিঁধে ওঠে। তিনি তেতে বলে ওঠে, নাম, নাম বলছি, নাম। আমি যদি বিছানায় উঠি তাহলে তোর খবর আছে। নিচে নাম বলছি। বলেই তিনি খুন্তি নিয়ে পায়তারা করতে থাকে কিভাবে তারাকে মারা যায়। এদিকে তো তারার অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। প্রিয়ন্তী বেগমকে দেখে সে পরপর শুকনো ঢোক গিলছে। তারা এটা বুঝে গেছে আজ তার মা ভীষণ চটেছে। যদিও তারার কাছে এটা নতুন নয়, রোজ সকালে তার প্রিয়ন্তী বেগমের হাতের খুন্তি দিয়েই তার দিন শুরু হয়, মানে খুন্তির বাড়ি খেয়ে আর কি। তারা প্রিয়ন্তী বেগমকে দেখে এটা বুঝতে পেরেছে আজ প্রিয়ন্তী বেগম তাকে ধরতে পারলে একেবারে 1 বছরের উত্তম মধ্যম দিয়ে তারপর ছাড়বে। তাই তারা সুযোগ খুঁজছে এই মুহূর্তে এখান থেকে পালাবার। আর সুযোগটা পেয়েও গেল বলতে বলতে। প্রিয়ন্তী বেগম যেই তেড়ে আসতে নেবে সেই তারা পাশ কাটিয়ে বিছানা থেকে এক লাফ দিয়ে ভো দৌড়। তার দৌড় দেখে কে, প্রিয়ন্তী বেগম এটাতে অভ্যস্ত। তিনিও খুন্তি হাতে ছুটলেন তারার পিছু। নিচে শারমিন বেগম ও আজমিরা বেগম দুইজন মিলে বাড়ির ছোটদের খাবার বেড়ে দিচ্ছে। ডাইনিং টেবিলে এই মুহূর্তে ছোটরা সবাই উপস্থিত, শুধু শ্রাবণ বাদে। তারা সিঁড়ির কাছে এসে শারমিন বেগমকে দেখে জোরে চিল্লিয়ে বলে ওঠে, বম্মা বাঁচাও, তোমার দরজাল যা আমাকে মেরে ফেললো। তারার এহেন চিৎকারে সবাই তাকায় তারার দিকে। তারা দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে নিচেই নামছে। সকলে ভালো করে খেয়াল করলে দেখে পেছন পেছন প্রিয়ন্তী বেগমও খুন্তি হাতে ছুটছে পিছু পিছু। কারো আর বোঝার বাকি নেই কি হয়েছে। শারমিন বেগম ভয়ার্ত কণ্ঠে তারাকে দৌড়ে নিচে নামতে দেখে বলে ওঠে, তারা সাবধানে দৌড়া, পড়ে যাবি মা। তিনি কথাটা বলতে বলতেই ছুটে এসে তারা শারমিন বেগমের পিছনে গিয়ে কোমর আঁকড়ে ধরে। প্রিয়ন্তী বেগম এসেও থামে সেখানে। এই বের হ, বের হ। কি ভেবেছিস তুই? হ্যাঁ, বম্মার পেছনে লোকালেই তুই বেঁচে যাবি? আজ তোকে পেলে মেরে আজ তো রাখবো না, দেখিস, বলে দিলাম আমি।
প্রিয়ন্তী বেগম খুন্তি হাতে এদিক সেদিক করতে করতে বলে ওঠে, কি হচ্ছে কি? সেজ মেয়েটা ভয় পাচ্ছে তো, আস্তে কথা বলো। তারা সে তো ভয়ে শারমিন বেগমের পিছনে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। পাক ভয়ও কিচ্ছু বলছি না দেখে মাথায় উঠে গেছে। বলে কি না ক্লাস না করে সে ঘুমাবে। পড়াশোনা তো করেই না, প্রতিবার শুধু পারে ফেল করতে। আর এদিকে ওর পিছনে গাদা গাদা টাকা নষ্ট করছি। এত টাকা খরচ করে আমার লাভটা কি হচ্ছে কি শুনি? নতুন টিউটার আসলে একদিনের বেশি টিকতে দেয় না তোমার এই আদরের মেয়ে। প্রতিদিন ওর জন্য টিউটার একটা আসে তো আবার একটা যায়। তাহলে তুমিই বলো বুবু, প্রতিদিন ওর জন্য টিউটার একটা আসে তো আবার যায়। তাহলে তুমিই বলো বুবু, এই মেয়েকে না মেরে কি করব আমি শুনি? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে প্রিয়ন্তী বেগম। সকলেই ইতিমধ্যে খাবার টেবিল ছেড়ে দাঁড়িয়ে গেছে। তাজ মায়ের এই রূপ দেখে আজ বুঝতে পারছে যে তার মা আজ তার বোনের উপর খুব ক্ষিপ্ত। শারমিন বেগমের পেছনে লুকিয়ে থাকা তারার দিকে তাকায় তাজ একবার, বোনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে। তবে এখন রাগ দেখালে হবে না তার, বোনকে এখন তার জননীর কাছ থেকে বাঁচাতে হবে। এটা ভেবেই যেই তাজ এগোতে যাবে তখনই তার ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা হাতে নেয়, কে ফোন করেছে দেখার জন্য, কিন্তু সেটা আর দেখা হয় না। প্রিয়ন্তী বেগমের গর্জন শুনে তাজ ফোনটা পকেটে রেখে দেয়। তবে পকেটে রাখার সময় কলটা রিসিভ হয়ে যায় যে সেটা সে খেয়াল করেনি। প্রিয়ন্তী বেগম মারতে এগোতে নিলেই তাজ এসে আটকে দেয়। ওদিকে তারা ভয়ে বম্মা বলে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তাজ প্রিয়ন্তী বেগমকে আটকে বলে ওঠে, কি করছো নাকি মা? বোনকে মারছো কেন? ও এখনো ছোট, ওকে মারলে চলবে? তাজের কথায় শারমিন বেগম তালে তাল মিলিয়ে বলে ওঠে, হ্যাঁ, মেয়েটা আমার এখন ছোট অবুঝ, ওকে এভাবে মারছিস কেন? ভুল করেছে মানলাম, সবে মাত্র কলেজ উঠলো, আর কয়েকদিন সময় দে, ও ঠিক হয়ে যাবে, ঠিক মতন পড়াশোনা করবে। প্রিয়ন্তী বেগম ক্ষিপ্ত চোখে তাকায় তারার দিকে। তাকিয়ে প্রিয়ন্তী বেগম বলে ওঠে, তোমাদের এই এক সমস্যা, ছোট ছোট বলে ওকে বাঁচিয়ে দাও, একটুও শাসন করতে দাও না আমায়। তোমাদের যা ইচ্ছা করো তোমরা। বলেই প্রিয়ন্তী বেগম আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চলে যায়। শারমিন বেগমের পেছন থেকে তারা প্রিয়ন্তী বেগমের কথাগুলো শুনছিল আর ঠোঁট উল্টে দাঁড়িয়ে ন্যাকা কান্না কাঁদছিল। তারা ভেবেই পায় না এই পড়াশুনো দিয়ে কি হবেটা কি। সেই তো বিয়ের পর সংসারই করতে হবে, তাছাড়া সে যে পড়াশুনো করে ভালো কোনো জব করবে সেটাও নয়। কারণ তার বাবা চাচা ভাইয়ের যা আছে সেটা দিয়ে তার মতো হাজারটা তারাকে পালার ক্ষমতা রাখে। তাহলে সে পড়াশুনো করে করবেটা কি শুনে? পড়াশোনা জিনিসটা তারার কাছে এক প্রকার ঝামেলা ছাড়া আর কিছুই না। তারা জীবনের সবচেয়ে অপছন্দ কিংবা শত্রু বলতে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে পড়াশোনা। তাও কি করে যে সে এসএসসিটা দিয়েছে কে জানে, টেনে টুনে পাশ করা যাকে বলে। প্রিয়ন্তী বেগম যদি তাজসহ সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা এবার মাথা তুলে তাকায় প্রিয়ন্তী বেগমকে না দেখতে পেয়ে। তারা মুখের কাঁদো কাঁদো রিয়াকশন মুছে বলে ওঠে, তোমার খ্যাপা যা চলে গেছে মাম্মা। তারার কথা শুনে শারমিন বেগম বলে ওঠে, হ্যাঁ গিয়েছে তো। তাজ বোনের দিকে তাকিয়ে আছে। আজমিরা বেগম এবার তারার কাছে এসে মাথায় হালকা চাটি মেরে বলে ওঠে, ওরে অসভ্য মেয়ে, এত কিছুর পর আবার হাসছিস তাই না? আজমিরা বেগমের কথা শুনে তারা শারমিন বেগমকে ছেড়ে দিয়ে সামনে এসে বলে ওঠে, ধুর ছাড়ো তো, এসবে আমার কিছু হয়নি কি, আমার তো লাগেইনি। আমি তো শুধু বাঁচার জন্য কান্নাকাটি করে বম্মার পেছনে লুকিয়েছিলাম যাতে আম্মু বুঝতে পারে আমার অনেক লেগেছে, বুঝলে? বলেই তারা হেসে ওঠে। তারার কথা শুনে সকলেই দীর্ঘশ্বাস ফেলে। একে কিছু বলা আর গাধাকে কিছু বলা সেটা একই ব্যাপার তাদের কাছে। তাজ তারার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শোন, আজ বাঁচিয়েছে মানে রোজ রোজ বাঁচাবো না, বলে দিলাম। পড়াশোনা মন দে মা, পড়াশোনা মন দে। মা কিন্তু ঠিকই বলছে, শুধু শুধু আমরা তোর পেছনে হয়তো প্রতি মাসে মাসে হাজার হাজার টাকা উড়াচ্ছে। তুই যদি ঠিকমতো পড়াশোনা না করিস তাহলে দেখিস তোকে আমরা ধরে বিয়ে দিয়ে দেব। এতক্ষণ তারা বড় ভাইয়ের কথা মাথা নিচু করে ঠোঁট উল্টে শুনলেও এবার তারা তড়িৎ গতিতে তাজের দিকে তাকায়। তারা ঠোঁটে হাসির রেশ ফুটে উঠেছে। তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে,
আমার বিয়ে দিয়ে, সত্যি দা ভাই আমার বিয়ে দিয়ে দিবে? কবে দেবে বলো না গো দাদা ভাই। তারার কথায় সবার চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। লাবণ্য তারার কাছে এসে বলে ওঠে, কি বলছিস কি? মাথা ঠিক আছে? বয়স কত তোর শুনি, যে বিয়ের কথা শুনেই নাচতে শুরু করছি? লাবণ্যর কথায় তারা মাছি তারাবার মতো করে বলে ওঠে, কবে দেবে বলো না গো দা ভাই। সত্যি দা ভাই আমার বিয়ে দিয়ে দিবে? কবে দেবে বলো না গো দা ভাই। ধুর, ছাড়ো তো, বয়স দিয়ে কি হবে? আমার চাইতে কত ছোট ছোট মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, আর আমার তো 18+ চলে। আমি কেন বিয়ে করতে পারবো না শুনি? কত মজা হবে বলো। আমার বিয়ে হবে, বাচ্চা হবে, তাদের বিয়ে হবে, তাদের বাচ্চা হবে, আবার তাদের বিয়ে হবে, আবার তাদের বাচ্চা হবে। তারার কথা শুনে সকলের পুরো কাশি উঠে গেছে। সবাই রীতিমতো কাশাকাশি শুরু করে দিয়েছে। শারমিন বেগম তারার মাথায় হালকা চাপড় মেরে বলে ওঠে, ওরে দুষ্টু মেয়ে, বড্ড পেকেছিস না? এখনো বিয়েই বয়স হয়নি আর উনি বিয়ের কথা বলছে তো বলছে, সাথে তার বাচ্চা কাচ্চা নাতিপুতিতেও চলে গেছে। শারমিন বেগমের কথায় তারা মাথা ডলতে ডলতে বলে ওঠে, তো কি হয়েছে বম্মা, বিয়ে তো করতেই হবে বলো। তার চেয়ে বরং তোমরা আমার বিয়েটা এক্ষুনি দিয়ে দাও। এত পড়াশোনা করে করবোটা কি শুনি বলো? আমার পড়াশোনা করতে ভালো লাগে না, শুধু শুধু প্রতিদিন আম্মুর ওই খুন্তির বাড়ি হজম করতে হয় আমার। তার চেয়ে আমাকে বিয়ে দিয়ে দাও, বরং এই খুন্তির বাড়ির হাত থেকে বেঁচে যাব। জামাইয়ের আদর ভালোবাসাটা তো পাবো অন্তত, আর তাড়াতাড়ি তোমার নাতিপুতির মুখটাও দেখতে পাবো। কি বলো? তারার কথা শুনে সকলের মুখের ভাষাই যেন হারিয়ে ফেলেছে। তাজ তো পুরো অবাক বোনের কথা শুনে। বলে কি এই মেয়ে? মেঘা আর আকাশ ঠোঁট টিপে টিপে হাসছে। আজমিরা বেগমের একই অবস্থা। শারমিন বেগম তারাকে মারার ভয় দেখিয়ে বলে ওঠে, তবে রে, দাঁড়া তো রাজ হচ্ছে। বলেই মারার আগেই তারা দৌড় তাকে আর পায়কে শুনি এক দৌড়ে সে তার রুমে। এদিকে তাজ তো হাঁ হয়ে তাকিয়ে আছে তারার যাবার দিকে। তারা যেতেই সকলে হো হো করে হেসে ওঠে। ছোটরা তো হাসি থামাতেই পারছে না। হাসতে হাসতে পেটে খিল দেওয়ার উপক্রম তাদের। শারমিন বেগম মুচকি হাসছে। পর মুহূর্তে তিনি তার হাসি চেপে রেখে সকলের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হয়েছে হয়েছে, অনেক হেসেছেন আপনারা, এখন যান, খাবার শেষ করে তাড়াতাড়ি যে যার কলেজ ভার্সিটি যান। চালু। শারমিন বেগমের গম্ভীর কণ্ঠ শুনে সকলেই হাসি থামিয়ে তাড়াতাড়ি ডাইনিং টেবিলে বসে খেতে শুরু করে দেয়। শারমিন বেগম তাজকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, কিরে, তুই দাঁড়িয়ে কি দেখছিস? তোর না আজ অফিসে কি নাকি কাজ আছে? তোর বড় বাবা তো বললো তোকে তাড়াতাড়ি অফিসে যেতে, দাঁড়িয়ে আছিস কেন তাহলে? শারমিন বেগমের কথায় তাজ নিজের ঘর থেকে বের হয়ে এসে শারমিন বেগমের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে ওঠে, আর অফিসে তোমাদের এই ধীরে বাতুল যা বললো তা শোনার পর আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। তাজের কথা শুনে শারমিন বেগম মুচকি হেসে বলে ওঠে, বাদ দে তো ওর কথা, ছোট মানুষ কি বলতে কি বলছে তা নিয়ে বসে থাকলে চলবে? জানিসই তো কেমন তোর বোন, এসব আর ভাবিস না। যা খেয়ে তারাকে সাথে নিয়ে যা, ওকে কলেজে নামিয়ে দিয়ে তারপর অফিসে যা। শারমিন বেগমের কথা শুনে তাজ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে খেতে বসে পড়ে। তাজ যেতেই শারমিন বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে আজমিরা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, চল গিয়ে দুপুরের রান্নার কাজে লেগে পড়ি। শারমিন বেগমের কথায় আজমিরা বেগম সায় জানিয়ে বলে ওঠে, হ্যাঁ চলো। বলেই দুই যা মিলে চলে যায় রান্নাঘরের দিকে। তাজ গিয়ে বসে পড়ে খাবার টেবিলে। খাবার খেতে খেতে হঠাৎ তার মনে পড়ে ফোনের কথা। তখন কি ফোন করলো সেটা তো আর দেখা হয়নি, কাজেরও ফোন হতে পারে। সেটা ভেবেই তড়িঘড়ি করে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে তাজ। ফোনটা বের করে কে ফোন করেছে দেখার জন্য কল লিস্টে ঢুকতেই দেখতে পায় বিপ্রো নামে সেভ করা নাম্বারটি। তাজ তড়িঘড়ি করে খাওয়া বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে চলে যায় ফোন করতে। তারা নিজের ঘরে এসে রিল্যাক্স মুডে এসে ধপ করে শুয়ে পড়ে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে লক খুলতেই দেখতে পায় 58টা কল। কল লিস্ট চেক করতেই দেখতে পায় শাকচুন্নি নামে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। চমকায় তারা, কিছু একটা মাথায় আসতেই আচমকায় তাকায়। দেওয়াল ঘড়ির দিকে কয়টা বাজে বলে
ঘড়ির দিকে তাকাতেই তারা চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। 10:30 বাজে। তারা চিল্লিয়ে বলে ওঠে, তারা রে, আজ তুই শেষে, আজ ওই মোটু লেকচারারের আজ ওই মোটু লেকচারার তোকে লেকচার দিতে দিতে ওই ব্যাটার ভুঁড়ির মতোই মোটা করে ফেলবে। বাঁচতে চাইলে এক্ষুনি তৈরি হ। বলেই তারা ছুটে কাবার থেকে ড্রেস বের করে ওয়াশরুমে ছুট লাগায়। মিনিট 5 সময় পর কোনো রকম গোসল করে সে বের হয়ে তড়িঘড়ি করে তৈরি হয়ে নেয়। চুলটা কোনো রকমে আঁচড়ে ছেড়ে রাখে। যেহেতু চুলটা ভেজা, কোমর অবধি ভেজা চুল থেকে এখনো টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। তারার চুলটা কোমর অবধি হলেও ভীষণ ঘন আর একদম সোজা সিল্কি। তারা আজ গ্রিন কালারের চুড়িদার পরেছে। লম্বা আর চিকনে চাকনা হওয়াতে বেশ মানিয়েছে তাকে। তারা অবশ্য অতটা চিকনেও নয়, আবার অতটা লম্বাও নয়। পুরোটা গ্রিন কালারের ড্রেস আজ তার। জামায় আর ওড়নায় হালকা চুমকির কাজও রয়েছে। ঠোঁটে হালকা লিপ বাম ও রোজকার ব্যবহারের সানস্ক্রিন দিয়ে সে তৈরি। আর বেশি কিছু সে ব্যবহার করেনি। এমনিতেই সে যথেষ্ট সুন্দরী। গায়ের রংটা সে শারমিন বেগমের মতোই পেয়েছেন। ডান পাশে একটা গজ দাঁতও রয়েছে। কথা বললে বা হাসলে সেটা উকি মারে। আর সাথে তো আছেই তার টোল পড়া গাল। ওপরের ঠোঁটের ওপরে নাকের নিচে একটা সুন্দর কালো কুচকুচে তিল। এক দেখায় যে কেউ প্রেমে পড়তে বাধ্য তারার। তারা তৈরি হয়ে তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নেমে পড়ে। বাইরে তাজ ফোনে কথা বলতে ব্যস্ত। তারা দৌড়ে দরজার কাছে যেতে থাকে। রান্নাঘর থেকে আজমিরা বেগম তারাকে ব্রেকফাস্ট না করে চলে যেতে দেখে বলে ওঠে, কিরে, ব্রেকফাস্ট করবি না? তারা পেছন থেকে আজমিরা বেগমের কথা শুনে যেতে যেতেই বলে ওঠে, না মামনি, সময় নেই আমার, ক্যান্টিনে খেয়ে নিব। তারার কথা শুনে আজমিরা বেগম বলে ওঠে, তা বললে হয়, কিছু খেয়ে তো নেই, খালি পেটে যাস না। আমি খেয়ে নিব, এখন যাই, বাই। বলেই সে ছুট লাগায় বাহিরের দিকে। আজমিরা বেগম তারাকে চলে যেতে দেখে হতাশার নিঃশ্বাস ফেলে বলে ওঠে, এই মেয়েকে নিয়ে আর পারি না, একটা দিনও একে সকালে খাওয়াতে পারি না। বলেই আজমিরা বেগম সবকিছু গুছাতে থাকে। বাড়ির সব ছোটরা চলে গেছে যে যার ভার্সিটিতে। শারমিন বেগম ও প্রিয়ন্তী বেগম নিজ ঘরে আছেন এখন। তারা বাহিরে এসে দেখে তার ভাই দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। তারা তড়িঘড়ি করে পেছন থেকে তাজকে ডেকে ওঠে, চলো দা ভাই, দেরি হয়ে যাচ্ছে। পেছন থেকে নিজের বোনের ডাক শুনে কান থেকে ফোনটা নামিয়ে তারার দিকে তাকিয়ে পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করে নেয়। তারার চুল থেকে টপ টপ করে পানি পড়তে দেখে তাজ বলে ওঠে, এ কি, চুলটা শুকিয়ে নিস না কেন? ঠান্ডা লেগে যাবে তো, চুল থেকে তো পানি পড়ছে। ধুর, ছাড় তো চুল শুকানো, আমি আছি আমার জ্বালায়, আর তুমি পড়ে আছো চুল নিয়ে। তাজ তারার কথা না বুঝতে পেরে বলে ওঠে, মানে? তারা কথা এড়িয়ে বলে ওঠে, ছাড়ো তো, চলো, আমার লেট হয়ে যাচ্ছে। তা বুঝলাম, কিন্তু এইভাবে গেলে ঠান্ডা লেগে যাবে বনু। তারা এবার কিছুটা বিরক্তি নিয়ে বলে ওঠে, কিছু হবে না দা ভাই, শুকিয়ে যাবে এবার, প্লিজ চলো, আমার লেট হয়ে যাচ্ছে। এমনিতেই লেট করে ফেলেছি, আরো লেট করলে আজকে ওই টাকলা পেট মোটু লেকচারের পথটা আমাকে লেকচার দিতে দিতে মেরেই ফেলবে। পায়ে ধরি তোমার, এবার চলো, আমি ওই ভোটকা লেকচার শুনতে চাই না, প্লিজ দা ভাই। তাজ বোনের কথায় হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। কি ভাষার ছিরি তার। টিচারকে কী সব বলে ডাকছে সে। তাজ সেটাই ভেবে পায় না। তাজ আর কথা বাড়ায় না, ফোনটা কানে নিয়ে বলে ওঠে, আমি তোমায় পরে কল করছি ব্রো। তাজের কথায় ওপাশের লোকটা কি বলল তা শোনা যায়নি। কলটা কেটে তাজ তারার দিকে তাকিয়ে বলে ওঠে, চল। তাজের কথা বলতে দেরি, তারার উঠতে দেরি না। বোনেরা তো পায়তারা দেখে তাজও আর দেরি না করে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় কলেজের উদ্দেশ্যে। কিছু সময়ের ব্যবধানে চলেও আসে গন্তব্যে। তারার কলেজটা বেশি দূরে নয়, কাছে থাকায় তাড়াতাড়ি এসে পড়েছে। গাড়ি থামিয়ে তাজ তারার দিকে ঝুঁকে কপালে স্নেহের পরশেকে দিয়ে বলে ওঠে, সাবধানে থাকিস, আর কোনো সমস্যা হলে ভাইকে কল করবে। আর হ্যাঁ, প্রয়োজন ছাড়া। আর বলতে দেয় না। তারা তার আগেই তারা তাজের মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠল,
প্রয়োজন ছাড়া একদম বাইরে বের হবি না। ছুটির পর একা একা বাড়ি যাবি না, অপেক্ষা করবি। আমি না হলে আকাশ বা ড্রাইভার চাচা এসে তোকে নিয়ে যাবে। কোনো ছেলের সাথে একদম কথা বলবি না। আর হ্যাঁ, কেউ তোকে ডিস্টার্ব করলে আমাকে অবশ্যই সাথে সাথে কল করবি, এটাই বলবে তো। তাজ বোনের কথা শুনে মুচকি হাসে, কপালে আঙুল দিয়ে একটু ঠেলা দিয়ে বলে উঠল, পাখা বুড়ি একটা, যা এরপর ক্লাসে যা। তাজের কথা শুনে তারা মুচকি হাসে। তাজের কাছে কিছুটা এগিয়ে গিয়ে তাজের গালে চুমু খায়। এতে তাজ মুচকি হাসে। এটা তাদের ভাই বোনের রোজকার ব্যাপার। তারাও তাজের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি থেকে নেমে যায়। তারা কলেজের ভেতর ঢুকতেই তাজ মুচকি হেসে বলে ওঠে, পাগলি একটা, কখন যে একটু বুদ্ধি হবে আমার পুচকিটার। বলেই তাজ মুচকি হেসে গাড়ি স্টার্ট দেয়। তারা গেটের কাছে কাউকে না দেখতে পেয়ে বুঝতে পারে সকলেই ক্লাসে চলে গেছে। তারা আর সেখানে দাঁড়ায় না, দৌড়ে চলে যায় ক্লাসের দিকে। ফার্স্ট ইয়ারের ক্লাসের সামনে আসতেই দেখতে পায় আরিফুল স্যার ক্লাস করছে, মানে তারার উপাধিতে যে পেট মোটা ভুটকু টাকলা। তারা শুকনো ঢোক গিলে এবার বলে ওঠে, আসবো স্যার। তারার কথায় সকলেই তাকায় তার দিকে। ফ্রেন্ডরা তিথি, শ্রাবন্তী, মাহিরা, তনি, ফারদিন তাকায় তারার দিকে। তারাকে দেখে ফারদিন তিথির কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, আজ তারা শেষ। তিথি দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তাই তো দেখছি রে। তার ফ্রেন্ডরা অসহায় মুখে তাকিয়ে আছে তারার দিকে। পাশ থেকে শ্রাবন্তী ফিসফিস করে বলে ওঠে, এই মেয়েটা যে কেন সবসময় দেরি করে কে জানে। আজ তো লেকচার শুনতে শুনতে পুরো শেষ তারা। হ্যাঁ রে, তারার জন্য আমার খুব খারাপ লাগছে। বলে সকলের মুখটা মলিন হয়ে যায়। আরিফুল সাহেব দরজার দিকে তাকাতেই তারাকে দেখে মুচকি হাসি টেনে বলে ওঠে, আরে তারা যে, তা মা এত তাড়াতাড়ি এলে যে? আর সূর্য কোন দিকে উঠেছে? আরিফুল সাহেবের কথায় তারা সহ সকলেই অবাক হয়। তার বন্ধুরা তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তারাও আরিফুল সাহেবের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে মনে মনে বলে ওঠে, আরে বাস, কি হলো কেসটা? আজ এই টাকলা এত সুন্দর করে কথা বলছে যে, আর অন্যদিন তো ঝাড়ির উপর রাখতো। তারার ভাবনার মাঝে আরিফুল সাহেব ফের বলে ওঠে, কি ভাবছো মা, এত কষ্ট করে এসেছো? কি ভাবছো মা, এত কষ্ট করে এসেছো? তুমি কি টায়ার্ড হয়ে গেছো মা? তোমার জন্য কি চা, কফি, পানি কিছু কি আনতে বলবো নাকি? আরিফুল সাহেবের কথায় তারা অবাকের ওপর অবাক। তিথি বাকিদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে ওঠে, কি হলো বলতো কেসটা? আজ এই টাকলার আবার কি হলো? এত ভালো করে কথা বলছে যে। তিথির কথা শুনে তনি বলে ওঠে, আমিও তো সেটাই ভাবছি, কি করাতে চাচ্ছে বলতো এই টাকলাটা। সবাই বেশ ভাবনায় ব্যস্ত। আরিফুল সাহেব ও তারাকে তার দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে হালকা হেসে বলে, অবাক হচ্ছ নাকি? অবাক হওয়ারই কথা। আজ আমি তোমার উপরে খুবই সন্তুষ্ট। তার কারণ আজ এই প্রথম তুমি আমার ক্লাস শেষ হবার 5 মিনিট আগে উপস্থিত হয়েছ। অন্যদিন তো সেটাও পারো না। আমার ক্লাস শেষ হলেই তোমার ওই চাঁদ মুখটা দেখা মেলার সৌভাগ্য হয় আমাদের। আরিফুল সাহেবের কথায় বাকিরা হেসে ওঠে। তারা এবার বুঝতে পেরেছে এই টাকলা তাকে ঠান্ডা মাথায় বাজ দিচ্ছে। তার সাথে সাথে তারার ফ্রেন্ডদের কাছেও পরিষ্কার ব্যাপারটা। তার জন্য আজ আমি তোমাকে খুশি হয়ে প্রতিদিন 2 ঘন্টা লেকচার শোনার থেকে তোমাকে আজ ছুটি দিলাম। আরিফুল সাহেবের কথা শুনে তারা চোখ খুশিতে চিকচিক করে ওঠে। তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি টাকলা থুকু স্যার, আজকে আমাকে লেকচার শুনতে হবে না, আজ বেঁচে যাব আমি। তারার কথা শুনে আরিফুল সাহেব বলে ওঠে, হ্যাঁ। আরিফুল সাহেবের কথা শুনে তারা খুশিতে লাফ দিয়ে জোরে বলে ওঠে, ইয়াহু! আজ তারা, তুই আজ এই টাকলু পেট মোটা ভুটকু ভুড়িওয়ালা ব্যাটার কাছ থেকে মুক্তি পেয়েছিস। আজ তোকে 2 ঘন্টা টাকলাটার লেকচার শুনতে হবে না। কি মজা! বলেই তার লাফাতে থাকে। এদিকে তার কথা শুনে তার ফ্রেন্ডদের কাশাকাশি শুরু হয়ে গেছে। আরিফুল সাহেবও তারার কথা শুনে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। তারার এসবে খেয়াল থাকলে তো তার তো খুশিতে মারা যাবার মতো অবস্থা। খুশিতে আর কত কিছু যে সে বলছে তার খেয়ালই নেই। টনি অসহায় কণ্ঠে বলে ওঠে,
আজ তো শেষ তারা। তনির কথা শুনে সবাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তারার দিকে। তারা নাচতে নাচতে হঠাৎ মনে পড়ে সে কোথায়, তাই সে নাচা বাদ দিয়ে সামনের দিকে তাকায়। সামনে তাকাতেই আরিফুল সাহেব তার দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। সেটা দেখে তারা বুঝতে পারে সে কি করে ফেলেছে। তারা মনে মনে বলে ওঠে, এটা তুই কি করেছিস তারা? তারা আরিফুল সাহেবের দিকে তাকিয়ে বেকুলের মতো একটা হাসি দিয়ে মিনমিন করে বলে ওঠে, স্যার। তারার কথা শেষ হতে দেরি হলেও সামনে থেকে গর্জন করতে দেরি হয়নি। আরিফুল সাহেব পুরো ক্লাস কাঁপিয়ে জোরে চিল্লিয়ে বলে ওঠে, শাট আপ। বলেই চিল্লিয়ে ওঠে, সাথে সাথে সকলেই কানে আঙুল দেয়। তারা চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। পুরো ক্লাসরুম যেন এখনো কাঁপছে। সকলে চোখ খুলে তাকায়, সাথে তারাও পিটপিট করে তাকায় সামনের দিকে। আরিফুল সাহেব দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আজ পুরো ছুটির আগ অবধি তোমাকে লেকচার শুনতে হবে, আর সেটা শুরু হবে এখন থেকে। তুমি লাইব্রেরিতে আসো। তারা তড়িঘড়ি করে বলে ওঠে, না স্যার, সরি আর হবে না। কান ধরছি, আর কোনো দিন আপনাকে টাকলা ভুটকা ভুড়িওয়ালা আরও জানি কি মনে পড়ছে না ডাকবো না। এবারের মতো মাফ করে দিন। এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। তারার কথা শুনে সকলেই হো হো করে হেসে ওঠে। তারার মুখে নিজের এমন অদ্ভুত নাম শুনতে পেয়ে আরিফুল সাহেবের রাগ এবার সপ্তম আকাশে। তিনি চিল্লিয়ে বলে ওঠে, শাট আপ, এক্ষুনি তুমি লাইব্রেরিতে আসো। বলেই আরিফুল সাহেব হন হন করে চলে যায়। তারার পুরো কেঁদে দেওয়ার অবস্থা। অসহায় চোখে তাকায় তার ফ্রেন্ডদের দিকে। আরিফুল সাহেব তারাকে আসতে না দেখে পেছন ফিরে বলে ওঠে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? দেরি করলে আরো 1 ঘন্টা বাড়ানো হবে। আরিফুল সাহেবের কথা শুনে তারা তড়িৎ গতিতে বলে ওঠে, না 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 স্যার, আমি আসছি। বলেই দৌড় লাগায়। তারাকে যেতে দেখে তার ফ্রেন্ডরা সকলেই একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। সকলেই একসাথে বলে ওঠে, তারা আজ শেষ। বলেই সকলেই হতাশার নিঃশ্বাস ফেলে। অন্যদিকে আরিফুল সাহেব লাইব্রেরিতে তারাকে নিয়ে একের পর এক লেকচার দিয়েই যাচ্ছে, আর তারার মাথা গোল গোল করে ঘুরছে। কয়েক মিনিটেই তার অবস্থা বেহাল হয়ে গেছে। তার চারপাশ যেন পুরো ঘুরাচ্ছে, চোখ দুটো গোল গোল ঘুরছে, আর সামনে আরিফুল সাহেব তার লেকচার দিয়েই যাচ্ছে। দীর্ঘ 4 ঘন্টা পর তারা লাইব্রেরি থেকে বের হয়। মুখে তার কোনো কথা নেই, বড্ড ক্লান্ত সে। কোনো রকম ঠেলে ঠেলে নিজেকে নিয়ে যাচ্ছে, এক প্রকার রোবটের মতো হেঁটে যাচ্ছে। তারাকে বের হতে দেখে তার ফ্রেন্ড তিথি, ফারদিন, তনি, শ্রাবন্তী, মাহিরা সকলেই দৌড়ে আসে তার কাছে। তারার কাছে গিয়ে তড়িঘড়ি করে থামে। সকলেই একে অপরের মুখের দিকে তাকায় একবার। মাহিরা এবার তারাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তারা, আজ তোর উপর খুব বড় ঝড় গিয়েছে তাই না? মাহিরার কথায় তারা শুধু তার দিকে তাকায় অসহায় দৃষ্টিতে, কিন্তু কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তা দেখে তিথি বলে ওঠে, কিরে কথা বলছিস না কেন? এবারও তারা চুপ। তারার চুপ থাকা দেখে সবাই একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারে ব্যাপারটা আজ একটু বেশি হয়ে গেছে। তিথি আর কথা না বাড়িয়ে তারার হাত ধরে নিয়ে যেতে থাকে ক্যান্টিনের উদ্দেশ্যে। তার পেছন পেছন মাহিরা, শ্রাবন্তী, তনি, ফারদিনও যেতে থাকে। তারা ক্যান্টিনে গিয়ে তারাকে একটা টেবিলের কাছে নিয়ে চেয়ারে বসায়। তিথিসহ সকলেই যে যার চেয়ার টেনে বসে পড়ে। সকলেই মুখ ভোঁতা করে বসে তাকিয়ে আছে তারার দিকে। তারার তো কোনো কথা নেই, তার অবস্থা আজ বেহাল। কথা বলার ভাষা যেন সে হারিয়ে ফেলেছে। সে থম মেরে বসে আছে। তিথি একের পর এক করে বারবার সবাই এটা ওটা জিজ্ঞেস করে যাচ্ছে, কিন্তু প্রতিবারের মতোই তারা চুপ। ফারদিন এবার কিছুটা জোরেই বলে ওঠে, কিরে কৈতরীর মা, আজকে তোকে ওই টাকলা বেশি লেকচার দিয়ে ফেলছে? ফারদিনের কথা যেন এবার তারার কানে গেল। সে তার গোল গোল চোখে ফারদিনের দিকে কিছু সময় তাকায়। পর মুহূর্তে তারা ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে। সকলেই পুরো হতবাক। হঠাৎ তারার এভাবে কান্নাটা কেউ বুঝতে পারছে না। তিথি তড়িঘড়ি করে তার চেয়ার টেনে তারার গা ঘেঁষে বসে বলে ওঠে, কি হয়েছে তারা, কাঁদছিস কেন এমন? তিথির কথায় তারা তাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে ভ্যা ভ্যা করে কাঁদতে থাকে। কেউ তারার কান্নার কারণ বুঝে উঠতে পারছে না। একে অপরের দিকে ইশারা করে জিজ্ঞেস করছে তারা কাঁদছে কেন।
আবার একে অপরের দিকে ইশারা করে উত্তর দিচ্ছে। জানি না, মাহিরা শ্রাবন্তীরা জিজ্ঞেস করেই যাচ্ছে। তিথিও বারবার জিজ্ঞেস করছে। তারা তো তিথিকে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে আর নাক টানছে। তারা এবার তিথিকে ছেড়ে সোজা হয়ে বসে কাঁদতে কাঁদতে বলে ওঠে, জানি তোরাই টাকলা কি করেছে আজ। সকলেই একসাথে বলে ওঠে, কি করেছে? আজ আমাকে 4 ঘন্টা লেকচার দিয়ে দিয়ে আমার কানের পোকা নাড়িয়ে দিয়েছে। একটু কিছু থেকে কিছু হলেই 5 মিনিট করে লেকচার দেয় বাড়িয়েছে। বলেই তারা টেবিল থেকে টিস্যুর বক্স থেকে টিস্যু নিয়ে শব্দ করে নাক মুখ মুছে সকলেই নাক সিটকায়। এতে তারা আবারও নাক টানতে টানতে বলে ওঠে, বলতে হা করলে আমাকে থামিয়ে দিয়ে বলে আমি নাকি বেশি কথা বলি, সারাদিন নাকি বকবক করে মানুষের মাথার পোকা নাড়িয়ে ফেলি। আমার কথার কাছে নাকি তার লেকচার কিছুই না। তোরাই বল, আমি কি বেশি কথা বলি বল? কিছু। তারার কথা শুনে সকলেই তড়িঘড়ি করে বেয়ক্কলের মতো হাসে, না জানায়। পাশ থেকে ফারদিন দাঁতে দাঁত চেপে আস্তে করে বলে ওঠে, যা বলেছে ঠিকই বলেছে। ফারদিনের কথা তনি আর মাহিরার কানে যেতেই ইশারায় ঝাড়ি মারে। পাশ থেকে তারা বলে ওঠে, বললি? ফারদিন তড়িঘড়ি করে বলে ওঠে, না না, কিছুই বলিনি আমি তো বলছিলাম ওই টাকলা একদম মিথ্যা বলেছি। তুই কি কথা বলতে পারিস নাকি? তুই তো অনেক শান্ত একটা মেয়ে, একদম চুপচাপ। ওই টাকলা মিথ্যা কথা বলেছে। তারা ওর ফারদিনের কথা শুনে বলে ওঠে, দেখেছিস, তুই শুধু আমাকে চিনতে পেরেছিস। আমি কত শান্ত তুই বল। তোরা তো আমাকে চিনিস, বল আমি কি বেশি কথা বলতে পারি বল? তারার কথা শুনে ফারদিন বেয়ক্কলের মতো হেসে বলে, না না, একেবারেই না। তারা টিস্যু দিয়ে আবারও নাক মুছতে থাকে। ফারদিন ফিস ফিস করে বলে ওঠে, তুমি যে কিতা তা আমাদের থেকে ভালো আর কেউই জানে না। তারার অবস্থা দেখে সকলেরই বেশ হাসি পাচ্ছে। তবে এই মুহূর্তে হাসলে দেখা যাবে তারা সবগুলোকে এখানেই খুন করবে। সেই ভয়ে আর কেউ হাসার সাহস পাচ্ছে না। অতি কষ্টে তারা নিজেদের হাসি থামিয়ে রেখেছে। তারার অবস্থা দেখে সকলের বেশ হাসি পাচ্ছে। তবে এই মুহূর্তে হাসলে দেখা যাবে তারা সবগুলোকে এখানেই খুন করবে। সেই ভয়ে আর কেউ হাসার সাহস পাচ্ছে না। অতি কষ্টে তারা নিজেদের হাসি থামিয়ে রেখেছে। তিথি আর কথা না বাড়িয়ে খাবার অর্ডার করে দেয়। খাবার আসতেই তারা টেবিলের দিকে তাকিয়ে দেখে তার ফেভারিট বার্গার স্যান্ডউইচ ওলাচ্ছি। তারা খাবার দিকে কান্না বন্ধ করে দেয়। এমনিতেই সকালে সে খেয়ে আসেনি, তার উপর এগুলো দেখে তারারও খিদে পেয়েছে। তারা কান্না বন্ধ করে বার্গারের পিস তুলে খেতে শুরু করে। সকলেই তাকিয়ে আছে তারার দিকে। যে মেয়ে একটু আগে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে এক বক্স টিস্যু শেষ করে ফেলেছে, সে মেয়ে খাবার দেখে এখন কান্না থামিয়ে খাবার খাওয়া শুরু করে দিয়েছে। সকলেই একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এ মেয়েকে তারা কোনোদিনও বুঝতে পারেনি, আর না পারবে। এ মেয়ে আগাগোড়া সবটাই ভেজাল, তাই তারা আর কথা বাড়ায় না। তারাকে কান্না থামিয়ে খেতে দেখে তারাও খেতে শুরু করে। তারাদের ফ্রেন্ড সার্কেল হচ্ছে এ কয়জনই। তার মাঝে ফারদিন একাই ছেলে আর সবাই মেয়ে। তার মধ্যে তিথি ও তারা বেশ পুরনো ফ্রেন্ড। স্কুল লাইফ থেকে ক্লাস 7 থেকে তিথির সাথে তার পরিচয়। সেই থেকেই তাদের গলায় গলায় বন্ধুত্ব। আর বাকিদের সাথে তার আর তিথির পরিচয় কলেজে আসার পর। কম দিন তাদের পরিচয়টা হলেও বন্ধুত্বটা বেশ প্রখর হয়ে উঠেছে। বলতে গেলে একে অপরের প্রাণ সকলে। কেউ কাউকে ছাড়া কিছুই বুঝতে পারে না এক কথায়। সকলের খাবার শেষ করে বিল দিয়ে উঠে পড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কলেজের গেটের সামনে আসতেই দেখতে পায় তাজ দাঁড়িয়ে আছে। তাজকে দেখে তারা সকলের কাছে বিদায় নিয়ে পা বাড়ায় তাজের দিকে। তিথিও তাজকে এক নজর দেখে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। তাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপতে ব্যস্ত। তারা সামনে এসে তাজকে ডেকে বলে ওঠে, দা ভাই। বোনের ডাক শুনে তাজ তাকায় সামনের দিকে। তারাকে দেখে কাছে গিয়ে তারাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে মাথার এক পাশে চুমু খেয়ে বলে ওঠে, এসে গেছিস? তোর জন্য অপেক্ষা করছিলাম, চল বাড়ি যাই। তাজের কথায় তারা মুচকি হেসে মাথা নাড়ায়। তাজ গাড়ির দরজা খুলে দেয়। তারা মুচকি হেসে বসে পড়ে গাড়িতে।
তারা বসতেই তাজ গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। তাজ গাড়ি চালাতে চালাতে বলে ওঠে, কিছু খেয়েছিস? তাজের কথায় তারা তাজের কাঁধে মাথা রেখে এক হাত জড়িয়ে ধরতে ধরতে বলে ওঠে, হ্যাঁ খেয়েছি। কি খেয়েছিস? ক্যান্টিনে বার্গার, স্যান্ডউইচ আর লাচ্ছি খেয়েছিলাম। আচ্ছা। তাজের কথা বাড়ায় না, গাড়ি চালাতে থাকে। কিছু সময়ের মাঝে গাড়ি তারাকুঞ্জের সামনে আসতেই দারোয়ান গেট খুলে দেয়। গাড়িটি ঢুকে পড়ে তারাকুঞ্জে। গাড়ি থামতেই তারা নেমে যায় আর তাজ তারার কাছে বিদায় নিয়ে ফের চলে যায় অফিসের উদ্দেশ্যে। তারার জন্যই তার অফিস থেকে আসা, না হলে সে অফিসেই থাকতো। অফিসে বেশ কাজের চাপ, সিইও পদে আছে সে, যার ফলে কাজের চাপ বেশ। তারা বাড়িতে ঢুকেই দেখতে পায় আশেপাশে কেউ নেই, বাড়িতে এখনো কেউ ফেরেনি। বাড়ির 3 বউ নিজেদের রুমে বিশ্রাম নিচ্ছে হয়তো। তারা সোজা চলে যায় নিজের রুমে। রুমে গিয়ে ব্যাগটা বিছানায় ছুঁড়ে মেরে ধপ করে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ে। তারা আরামে চোখ দুটো বন্ধ করে নেয়। বাইরে থেকে আসার পর বিছানায় শরীরটা ছোঁয়ালেই যেন এক প্রকার শান্তি খুঁজে পাওয়া যায়। তারা বেশ কিছু সময় চোখ বন্ধ করে শুয়ে থাকে। চোখ বন্ধ করে শরীর থেকে ওড়নাটা সরিয়ে একপাশে অবহেলিতভাবে ছুঁড়ে ফেলে দেয়। এভাবেই প্রায় বেশ কিছু সময় চোখ বন্ধ করে শুয়ে থাকে। শরীরের ক্লান্তিটা কিছুটা কমে এলেই শোয়া থেকে উঠে পড়ে বাইরের জামা কাপড় ছাড়তে হবে। তাই সে কাবার্ড থেকে একটি কালো ট্রাউজার আর মিষ্টি রঙের ফুল হাতা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ কিছু সময় নিয়ে সাবান নিয়ে বেরিয়ে পড়ে। টাওয়াল দিয়ে চুল মুছে টাওয়ালটা সোফার উপরে ফেলে দিয়ে বিছানায় গিয়ে ফের শুয়ে পড়ে। এই মুহূর্তে ঘুমটা বেশ প্রয়োজন, মাথাটা বেশ ধরেছে। টাকলার লেকচার শুনতে শুনতে পাগল প্রায়। এটা ভেবেই কোলবালিশ জড়িয়ে ধরে চোখ বুঝে নেয়। কিছু সময়ের মুহূর্তে ঘুমের দেশে তলিয়ে পড়ে। কানাডা। অন্ধকার রুমে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে 27 বছরের এক যুবক। অন্ধকারের কারণে চেহারাটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। এখনো রাত হয়নি, তবে রুমের অন্ধকার দেখে মনে হচ্ছে যেন রাত নেমে এসেছে। চারপাশটাই যেন অন্ধকার হয়ে এসেছে। ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে দুলছে যুবকটি। হঠাৎ বাহিরের থেকে দরজায় নক করার শব্দ ভেসে আসে যুবকটির কানে। এই সময় দরজায় নক করাতে বেশ বিরক্তই হয়েছে যুবকটি। মুখ দিয়ে চ শব্দ করে চোখ বন্ধ করে কাটকাট কণ্ঠে বলে ওঠে, কি চাই এ সময়? যুবকটির কর্কশ কণ্ঠ শুনে বাহিরে থাকা লোকটি শুকনো ঢোক গিলে বলে ওঠে, আসবো স্যার। ফাহিমের কথায় যুবকটি চোখ বন্ধ করেই বলে ওঠে। ফাহিম রুমে প্রবেশ করে দেখে পুরো রুমটা কেমন ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ফাহিম অবাক হয় না, সে জানে এটা যে তার বসের নিত্যদিনের কাজ। যুবকটি ফাহিমকে চুপ থাকতে দেখে আগের ন্যায় বসে বিরক্তি নিয়ে বলে ওঠে, এখানে কি দাঁড়িয়ে থাকতে এসেছিস ফাহিম? কিছু বলার থাকলে বল, আর না হলে যা এখান থেকে। ফাহিম নিজের বসের কথা শুনে শুকনো ঢোক গিলে বলে ওঠে, স্যার, ড্যানিকে পাওয়া গেছে। ওকে আমাদের লোকের ধরে আমাদের গোডাউনে রাখা হয়েছে এই মুহূর্তে। ফাহিমের কথায় যুবকটির কোনো ভাবান্তর এলো না। সে আগের ন্যায় বসে আছে। যুবকটি এবার চোখ খুলে তাকিয়ে বলে ওঠে, এবার তুই যা। নিজের বসের এমন কথা শুনে ফাহিম বেশ অবাক হয়। কোথায় এত বড় একটা খবর দিল সে, আর এই লোক শুধু বলে এখন চলে যেতে। ফাহিম বলে ওঠে, কিন্তু স্যার। আর বলতে পারল না ফাহিম। তার আগে যুবকটি কর্কশ কণ্ঠে বলে ওঠে। ফাহিম ভয় তড়িঘড়ি করে বলে ওঠে, না স্যার, আমি যাচ্ছি স্যার, যাচ্ছি। দারোয়ান চাচাকে আর কষ্ট করে আর আসতে হবে না। ফাহিমের কথা শুনে যুবকটি ফের কর্কশ কণ্ঠে বলে ওঠে, বক বক না করে বিদায় হ, আমি 2 ঘন্টা পর আসছি। ফাহিম আর কথা বাড়ায় না। এখন আর কিছু বললে নির্ঘাত এই লোক তুলে এক আছাড় মারবে। ফাহিম সেই ভয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। ফাহিম চলে গেছে সেটা বুঝতে পেরে যুবকটি পুনরায় আগের মতো বসে পড়ে। ফাহিম রুম থেকে বেরিয়ে দরজার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে ওঠে, কি খাচ্ছর লোক রে বাবা। কথায় তাকে আমি তার শত্রুত্ব ভালো খবর দিলাম, সেখানে এই বেটা আমাকে বলল দারোয়ান দিয়ে নাকি বাইরে ফেলে দিয়ে আসবে। আরে বেটা বজ্জাত কোথাকার, খালি বস বলে ছেড়ে দিলাম। শেষের কথাটা বলেই ফাহিম মুখ ভেঙচি কেটে সেখান থেকে চলে যায়। গাড়ি এসে থামে বিশাল বড় এক গোডাউনের সামনে। গাড়ি থামতেই একজন গার্ড দৌড়ে এসে গাড়ির দরজাটা খুলে দেয়।
গাড়ির দরজা খুলতে গাড়িতে থাকা যুবকটি গাড়ি থেকে নেমে আসে। পরনে তার কালো হুডি আর কালো প্যান্ট, মাথায় কালো ক্যাপ ও মুখে কালো মাস্ক ও চোখে কালো সানগ্লাস, হাতে গোল্ডেন কালারের ব্র্যান্ডের ঘড়ি, দুহাত হুডির পকেটে গুজে রাখা। যুবকটির চেহারাটাও দেখা যাচ্ছে না। যুবকটি এক মুহূর্ত অপেক্ষা না করে হনহন করে ঢুকে পড়ে গোডাউনের ভেতরে। পেছন পেছন তার 20 জন বডিগার্ড ও ফাহিম আসতে থাকে। গোডাউনের ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় একজন পুরুষকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে ও মুখে কালো কাপড় দ্বারা ঢেকে রাখা হয়েছে।